আচ্ছা, তোমার কি ট্রি সম্পর্কে তো আইডিয়া আছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা। যার কোনো সাইকেল নেই। হ্যাঁ, যার কোনো সাইকেল নেই, এটা একটা মেইন পয়েন্ট। আর সাইকেল ছাড়া হচ্ছে তোমার ট্রি এর মেইন প্রপার্টি হচ্ছে যদি নোডস থাকে, নাম্বার অফ নোডস থাকে হচ্ছে এনটা, তাহলে এজ থাকবে হচ্ছে তোমার এন মাইনাস ওয়ানটা। ঠিক জি আছে? ভাইয়া। জি ভাই। এইটা হচ্ছে একটা ট্রি এর মেইন প্রপার্টি, যে এনটা নোড থাকবে আর এন মাইনাস ওয়ানটা এজ থাকবে, আর নর্মালি কোনো সাইকেল থাকবে না। আচ্ছা, একটা স্যাম্পল ট্রি যদি আমরা চিন্তা করি, ব্যাপারটা এরকম না হইতে পারে। বেসিক্যালি ট্রি হচ্ছে একটা গ্রাফ, তাই না? জি ভাই। এটা একটা ট্রি, ঠিক আছে? এখানে হচ্ছে টোটাল 8টা নোড আছে আর 7টা এজ আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা এজ, 8টা নোড। সো এটাকে আমরা, এই জিনিসগুলোকে আমরা ট্রি বলি। আর বেসিক্যালি ট্রিতে নর্মালি হচ্ছে আমরা যে কোনো একটা নোডকে মেইন একটা নোড হিসেবে ধরে নিই। ঠিক আছে? মেইন নোড বলতে আমি বুঝাচ্ছি যেই নোড থেকে আমরা বেসিক্যালি আমাদের ট্রাভার্সিংটা শুরু করি, সেই নোডটাকে বলা হয় হচ্ছে রুট নোড। ঠিক আছে? দেখবা বিভিন্ন প্রবলেমে যখন ট্রি রিলেটেড প্রবলেম করবা, তোমাদেরকে বলে দিবে যে এই নোডটা হচ্ছে রুট নোড। সো বেসিক্যালি আমরা 1 নাম্বার নোডটাকে রুট নোড হিসেবে কনসিডার করি। ঠিক আছে? আচ্ছা, তো আমি যে প্রবলেমটা বলতে চাইতেছি সেটা হচ্ছে কিছুই না। আহ, আগে একটা জিনিস নিয়ে কথা বলি, যে তোমাদেরকে একটা ট্রি দেওয়া থাকবে, বুঝছো? ট্রি দেওয়া থাকার পরে তোমাকে বলবে যে ট্রিতে ট্রি ট্রি এর প্রত্যেকটা নোডের ইন টাইম বের করো। ঠিক আছে? আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা নোডের ইন টাইম বের করো। ইন টাইম এই কথাটা মাথায় রাখো। ইন টাইম, ইন টাইমের মানে হচ্ছে, সাপোজ আমি যদি এই ট্রিতে ট্রাভার্স শুরু করি, আমার আমি কোন একটা নোডে কততম সময়ে আসছি, সেইটাই হচ্ছে ইন টাইম ইন্ডিকেট করে। ঠিক আছে? সো অবশ্যই আমি হচ্ছে রুট নোড থেকে আমার ট্রাভার্সিংটা শুরু করব। ঠিক আছে? অর্থাৎ 1 নাম্বার নোড থেকে। তাহলে আমার 1 নাম্বার নোডের ইন টাইম হবে হচ্ছে 1। তারপর সাপোজ আমি 2 নাম্বার নোডে আসতেছি, তো 2 নাম্বার নোডের ইন টাইম হবে 2। তারপর সাপোজ আমি 3 নাম্বার নোডে আসতেছি, তাহলে 3 নাম্বার নোডের ইন টাইম হবে হচ্ছে 3। অনেকটা ভাইয়া তারপর লেভেলিং এর মতো। হ্যাঁ, লেভেলিং না, এটা ডিএফএস ট্রাভার্সালের মতো। সাপোজ আমি ডিএফএস এর ট্রাভার্সালটা চিন্তা করো। So, আমি 3 থেকে 2 হ্যাঁ ব্যাক হ্যাঁ করবো, ব্যাক হ্যাঁ করার ভাই। পর 4কে দিব হচ্ছে 4তম টাইম। তারপর দেখো আমি ব্যাক করতেছি, আবার 1 থেকে 5-এ যাবো, অর্থাৎ 5-এ 5তম টাইমে, 6-এ 6তম টাইম, 7-এ 7তম টাইম, লাস্টে 8-এ 8তম টাইম। ঠিক হ্যাঁ আছে? ভাই। সো এখন আমি তো হচ্ছে লাইক নোডের নেম গুলা হচ্ছে অনেকটা আর কি এইভাবে দিছি। এমনও এমনও হইতে পারতো ব্যাপারটা, আমি বলি। সাপোজ 5 নাম্বার নোডে এসে এরপর এইটা 6, তারপর এইটার সাথে এটা 8 হইতে পারতো। ঠিক আছে? সো তোমাকে একটা একটা ট্রি দেওয়া আছে, এই ট্রি এর জন্য এই টাইমিং গুলা বের করতে হবে। এটা বের করতে পারবা? তো ডিএসএস এর মতোই তো করা যায়। বিএফএস বলতেছো? ডিএসএস। হ্যাঁ, ডিএফএস দিয়ে বের করা যাবে। কি হ্যাঁ করা ভাই। যেতে পারে, যে আমি হচ্ছে আমার ডিএফএস লিখবো, ডিএফএস এর মধ্যে হচ্ছে আমার রুট নোডটাকে পাস করবো, রাইট? জি ভাইয়া। দেন হচ্ছে আমার কি করবে, যে যেই নোডে যাচ্ছি সেই নোডের একটা টাইমার দিয়ে দিব। যে সাপোজ আমি হচ্ছে আচ্ছা, ডিএফএস ফাংশনটা লিখি। ভাই কোন নোডে ঢুকলে 1 প্লাস কইরা দিব, আর ফার্স্ট হ্যাঁ, একবার ঢুকলে ওর মধ্যে ব্লক কইরা দিব যে ওতে এত নাম্বার আছে, তারপর 1 বাড়ায় দিব। হ্যাঁ, এটাই। পরবর্তীতে ভিজিট হইলে আর কখনো আর ওই নোডে ঢুকবো না। হুম।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রি ট্রি এর আরেকটা মজার একটা ইয়ে বলি, যে ট্রি এর ক্ষেত্রে তো তোমরা একটা জিনিস খেয়াল করো, ট্রি এর ক্ষেত্রে আচ্ছা, ট্রি এর ক্ষেত্রে এমন কি হইতে পারে যে আমার এক নোড, আমার মানে লাইক আমরা ডিএফএস করার সময় একটা ভিজিটেড অ্যারে রাখি, তাই না? মনে আছে নাকি জানি না, জি ভিজিটেড অ্যারে ভাইয়া। রাখি। তো কোন একটা নোডে আসছে কিনা, আসলে আবার ওই নোডটাতে আর কখনো যাই না, সিম্পলি ওখান থেকে রিটার্ন করি। এটা হচ্ছে আমরা ভিজিটেড অ্যারে দিয়ে করতাম। তো হ্যাঁ ট্রিতে আমরা চাইলে কিন্তু ভিজিটেড অ্যারে ইউজ না করতে পারি, এটা জানো? ট্রিতে মানে ভিজিটেড অ্যারে ইউজ না করেও ডিএফএস করতে পারি ট্রি এর মধ্যে। এই যে এই ট্রিটার মধ্যে আমরা ডিএফএস এর না ওই ভাই, ভিজিটেড, এটা জানি না, কারণ মানে 4 থেকে 2 হ্যাঁ পর্যন্ত। ভাইয়া, করা যায় যদি আমরা ট্রেস রাখি যে আমাদের কত ঘর সামনে গেছি আমরা রুট নোট থেকে, কয়টা সামনে গেছি, ওই পরিমাণ আবার ব্যাক করে আবার তার বামে বা ডানে যেতে পারি। আচ্ছা। নর্মালি আমরা যদি এই গ্রাফের ক্ষেত্রে আমাদের অ্যাডজাসেন্সি লিস্টটা যদি চিন্তা করি, ব্যাপারটা হচ্ছে এরকম না। এক নাম্বার নোডের জন্য এক নাম্বার নোডে থাকে হচ্ছে 2 আর 5, আর 2 নাম্বার নোডেও থাকে 1 নাম্বার, তাই না? 2 থেকে আবার 3 4, 3 নাম্বার নোডে থাকে হচ্ছে 2। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আপাতত এই কয়টা চিন্তা করি। দেখো, সাপোজ আমি যখন 1 এর থেকে ডিএফএস কল করি তখন কি হয়? সো 1 থেকে প্রথমে 2 এ যায়, তারপর তার মানে আমি 2 এ চলে আসছি। তো 2 থেকে আমি আবার 1 এ যাই না? জি কিন্তু ভাই। 1 তো অলরেডি আমার ভিজিটেড, কিন্তু আমি আবার 1 এ যাওয়ার কথা বলতেছি। সো এই কাজটাই হচ্ছে জাস্ট ট্রি এর ক্ষেত্রে অকর হয়, যে হয় আমি কারেন্টলি ইউ তে আছি, ইউ থেকে ভি তে যাব, তো আমি আবার ভি থেকে ইউ তে আসব। তো এই জিনিসটা যদি হ্যান্ডেল করতে পারি, তাহলে আলটিমেটলি আমার একটা জায়গায় ঘুরপাক খাওয়া হবে না, মানে ডিএফএসটা ঘুরপাক খাবে না ভিজিটেড ছাড়াই। সো এটা করা যায় হচ্ছে প্যারেন্টটাকে হচ্ছে তোমার ট্রেস রেখে। ঠিক আছে, প্যারেন্টটাকে ট্রেস রেখে বলতে আমরা যখন ডিএফএস কল করি, ধর আমি দেখাচ্ছি, যখন আমরা ডিএফএস কল করব তখন হচ্ছে দুইটা ইনফরমেশন নিয়ে যাব। একটা হচ্ছে ইউ, যেটা হচ্ছে কারেন্ট নোড, আর একটা হচ্ছে প্যারেন্ট। ঠিক আছে, ইউ নোডে আসার জন্য যেটা প্যারেন্ট সেটা আমরা এখানে দিব। সাপোজ ব্যাপারটা হচ্ছে এরকম না যে আমরা কি করি, যে ফর ইন্ট ভি, মানে আমাদের একের অ্যাডজাসেন্সি লিস্টটা হচ্ছে এগুলা, এক একটা হচ্ছে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ, আর এগুলো হচ্ছে এক একটা ভি। ঠিক আছে, তো আমরা এখানে একটা কাজ করি। দেখো, আমরা ইউ থেকে ভিতে যাব। ঠিক আছে, ইউ থেকে ভিতে যাব। তো এমন হইতে পারে যে কারেন্টলি আমরা ওয়ানে আসি, ওয়ান থেকে দুইতে যাব। তো তখন আমরা কি করব, আমরা যখন ডিএফএসটাকে কল করব, আমরা এখান থেকে আমরা ভিতে যাব। তো ভিতে যাব, তো ভি কে পাঠাইলাম, আর ভি এর প্যারেন্ট কে ছিল ইউ, তো ইউ কেও পাঠাই দিল। আর এটা করলে কি হয় দেখো, সাপোজ আমি 1 নাম্বার নোডে আছি, তো 1 নাম্বার নোড থেকে আমি 2 নাম্বার নোডে যাব। তো 1 নাম্বার নোডের তো কোনো কোনো প্যারেন্ট নাই, সো আমি আপাতত মনে করে 1 নাম্বার নোডের আমি এখানে -1 রেখে দিই। ঠিক আছে, যাই হোক। তো 1 নাম্বার নোড থেকে আমি 2 নাম্বার নোডে যাব। তো যখন যাচ্ছি তখন আমার ইউ হচ্ছে 1, ভি হচ্ছে 2, তো 2 নাম্বার নোডে চলে আসছি, 2 নাম্বার নোডে আসছি। তখন 2 নাম্বার নোডের লিস্টে কে আছে? 1 আছে প্রথমে। তাহলে আমি কি করবো, আবার 1 এ যাইতে চাইবো। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি আমি যখন ইউর মান যখন আবার এখানে 2 হয়ে যায়, তখন আমি কি করি, 2 থেকে আবার 1 এ যাইতে চাই, কিন্তু এইটা তো আর যাওয়া যাবে না। ঠিক আছে, সো আমি এখানে জাস্ট একটা কন্ডিশন দিব, যে ইফ
ইউ, মানে আমি যেই ভিতে যাব সেইটা যদি এর প্যারেন্ট না হয়, যদি প্যারেন্ট না হয় তাহলে আমি এই ডিএফএসটা চালাবো। ঠিক আছে, আর এই কাজটা করলে আলটিমেটলি তোমাদের ডিএফএস এর ক্ষেত্রে হচ্ছে আলাদা করে ভিজিটেড অ্যারে নেওয়া লাগবে না। নর্মালি সবাই এভাবেই ডিএফএস লেখে, আর যদি চাও তোমরা ভিজিটেড অ্যারে আলাদা ইউজ করতে পারো, কিন্তু খেয়াল করবা যে ট্রি এর ক্ষেত্রে বেশিরভাগ মানুষই ডিএফএসটাকে এইভাবে রাইট করে। হ্যাঁ, প্যারেন্ট রাখতে গেলেও তো আমার ঘুরে ফিরে অ্যারেতে যে পরিমাণ সাইজ লাগে, ভিজিট অ্যারে রাখতেও তো সেম পরিমাণ সাইজ লাগে। হ্যাঁ হ্যাঁ, সেরকমই লাগে, কিন্তু নর্মালি আমরা আমাদের প্যারেন্ট দিয়েও অনেক সময় কাজ করতে হয়। ঠিক আছে, সো এই জন্য দেখা গেছে আমরা যখন ট্রিতে ট্রাভার্স করি তখন প্যারেন্টটাকে হচ্ছে নিয়েই ট্রাভার্স করি, বুঝছো? মানে প্রত্যেকটার প্যারেন্ট দিয়ে দিয়ে যায়। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের এখানে যে টাস্কটা ছিল সেইটা হচ্ছে ইন টাইম গুলো ইন্ডিকেট করা। তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে সিম্পলি ইন টাইম নামে একটা অ্যারে নিলাম, যেটার মধ্যে মানে এন সাইজের অ্যারে নিলাম। সো আলটিমেটলি আমরা জাস্ট এখানে ইন টাইম অফ ইউ, কারণ আমরা ইউতে যখন আসবো তখনই সেই টাইমটাই দিব। সো আমরা এখানে একটা কাউন্টার ভ্যালু রেখে দিলাম, গ্লোবাল ভ্যারিয়েবল। সিএনটিটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল, যেটা ইনিশিয়ালি আমি 1 করে রাখলাম। তাহলে হচ্ছে এখানে সিএনটি প্লাস প্লাস দিয়ে দিলে প্রথমে এখানে 1 অ্যাসাইন হবে, এরপর কাউন্টারের মান বেড়ে যাবে, এরকম না আর কি। সো এই কাজটা করে অ্যাকচুয়ালি আমরা এই মানে 1 2 3 4 5 6 এই ভ্যালুগুলো জেনারেট করতে পারি ইন টাইম। ঠিক আছে, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, যদি এটা ক্লিয়ার থাকো তাহলে এটা হচ্ছে ছিল মূলত একটা ট্রিতে ট্রাভার্স করার ইনটেন্ট। আচ্ছা, এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করা যায় সেটা হচ্ছে সাবট্রি। এখন ভাই ইনটেন্ট তো ভিন্ন হইতে পারে, যে যেভাবে কোড করে তার উপরে নির্ভর করে। না, এখন এটা তোমাকে গ্রাফ যেভাবে দেওয়া থাকবে আর যেখানে তোমার দেওয়া থাকবে, কি বলে, হ্যাঁ, গ্রাফ তোমাকে যেভাবে দেওয়া থাকবে আর হচ্ছে তার রুট উপরে যেটা ডিপেন্ড দেওয়া করে। থাকবে হ্যাঁ, সেই অনুযায়ী, রুট যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমাকে কোশ্চেনের মধ্যে বলে দিবে, ট্রি রিলেটেড প্রবলেমে বলে দিবে যে দ্য ট্রি ইজ রুটেড এট 1, এরকম বলে দিবে। আচ্ছা, তো এখন নেক্সট যে জিনিসটা বের করতে হবে, এগুলো হচ্ছে তোমার নর্মালি ডিএফএস দিয়ে বের করা যায়। সেটা চলে আসছে, সরি। এই যে জিনিসটা হচ্ছে আমরা দেখবো সেটা হচ্ছে সাবট্রি। সাবট্রি সম্পর্কে আইডিয়া আছে? সাবট্রি বলতে কি বোঝায়? একটা ট্রি এর কি আলাদা কিছু অংশ? রাইট। যেমন ভাই এখানে আমরা 2 3 4 নিয়ে একটা আলাদা সাব ট্রি বলতে পারি। আচ্ছা, প্রতিটা তো নোডও কি আলাদা সাবট্রি? না, প্রতিটা নোড আলাদা সাবট্রি না। আচ্ছা, সাবট্রি বলতে আমি কি বুঝাই আমি বলি। নর্মালি লাইক এইটা হচ্ছে একটা সাবট্রি, ঠিক আছে? হ্যাঁ, প্রতিটা নোডই আলাদা আলাদা একটা সাবট্রি। হ্যাঁ, যে বলছো লাইক 3 হচ্ছে একটা সাবট্রি, ঠিক আছে? না, শুধু চাইল্ড নোড, চাইল্ড বলতে লাইক কি বলবো, না মানে প্যারেন্ট না, লাইক হচ্ছে চাইল্ড লিফ নোড, সরি লিফ নোড, মানে একদম পাতা নোড, মানে লিফ নোড গুলা যেটাকে আমরা পাতা নোড বলি অ্যাকচুয়ালি, এই যে লিফ নোড এগুলা হচ্ছে এক একটা সাবট্রি। ঠিক আছে, এই যে এই নোড গুলা, এইটা সাবট্রি না, ঠিক আছে? মানে লাস্টে এই যে এই নোড গুলা হচ্ছে এক একটা সাবট্রি, পুরাটা মিলে একটা সাবট্রি না। এইটা একটা সাবট্রি, 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 অনেকটা এরকম। দেন আরেকটা সাবট্রি এমন হইতে পারে যে এই যে এইটা একটা সাবট্রি, ঠিক আছে? তারপর এই পুরাটা একটা সাবট্রি, তারপর এই পুরাটা একটা সাবট্রি, তারপর হচ্ছে এই পুরাটা একটা সাবট্রি, তারপর এই পুরাটাকে তুমি আরেকটা সাবট্রি বলতে পারো, ঠিক আছে?
বুঝা গেছে সাবট্রি জিনিসটা? জি ভাই, বাট এক সাবট্রি হবে না, বা 1 আর 5 মিলে সাবট্রি হবে না, এরকম তো? না না 1 আর 5 মিলে হবে না। মানে যদি আমি 1 কে ইনক্লুড করি, মানে মানে তাহলে আমাকে পুরাটাকে ইনক্লুড করতে হবে। যেমন আমি যদি 5 এর মানে আমাকে সাবট্রি লিফ যদি, নোড পর্যন্ত যাইতে হবে? হ্যাঁ আমাকে লিফ নোড পর্যন্ত যাইতে হবে। যেই নোড বলবো সেই নোডের লিফ নোড পর্যন্ত যেতে হবে। যেমন 2 বললে মানে এই পুরাটাতে যাইতে হবে। 4 বললে এই পুরাটাতে যাইতে হবে। শাইনুল বুঝতে পারছো সাবট্রি? জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখন আমাকে এক একটা নোডের, আমাকে একটা প্রবলেম, তোমাকে একটা প্রবলেম দেওয়া হলো। সেই প্রবলেমে বলা হলো প্রত্যেকটা নোডের সাবট্রি সাইজ বের করো। প্রত্যেকটা নোডের জন্য সাবট্রি সাইজ বের করো। ঠিক আছে? সো আর রুট নোড হচ্ছে 1, এটা তোমাকে বলে দিচ্ছে। ফর এক্সাম্পল 3 দিয়ে যে সাবট্রি হবে, 3-এর নিচে যেই অংশটুকু আছে, সো 3-এর নিচে কেউ নাই, তার মানে জাস্ট 1। 3-এর সাবট্রি সাইজ হচ্ছে 1, তার মানে সব লিফ নোডের সাবট্রি সাইজ মনে করলাম 1। ঠিক আছে? এখন আমি, এটা হচ্ছে 6 নাম্বার নোড। 6 নাম্বার নোডের যদি বলি সাবট্রি সাইজ কত, তাহলে আমরা দেখব 6-এর মধ্যে একটা নোড আছে, এর নিচে আরেকটা নোড আছে, তার মানে 6-এর সাবট্রি সাইজ হচ্ছে 2। তারপর আমরা যদি বলি 5-এর সাবট্রি সাইজ কত, তাহলে 5-এর সাবট্রি সাইজ হবে 5-এর নিচে টোটাল যে কয়টা নোড আছে 5 সহ। সো টোটাল এখানে নোড আছে হচ্ছে 4টা। সো 5-এর সাবট্রি সাইজ হচ্ছে 4। তেমনি এই 4-এর সাবট্রি সাইজ হচ্ছে 1, 2, 3টা। 2-এর সাবট্রি সাইজ হচ্ছে 1, 2, 3, 4, 5টা। আর 1-এর সাবট্রি হচ্ছে পুরো সবগুলো নোড, তার মানে সবগুলো নোড কয়টা আছে? 1, 2, 3, 4, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। আমি তোমাকে বলতেছি যে i তম নোডের জন্য সাবট্রি সাইজ কত হবে। তো i তম নোডটা যদি 5 হয়, সাবট্রি সাইজ হচ্ছে 4, 7 হইলে 1, 4 হইলে 3। ব্যাপারটা হচ্ছে এরকম। প্রবলেমটা কি বোঝা গেছে? জি ভাই। এই সাবট্রি সাইজটা কি বের করতে পারবো আমরা, বা বের করলে কিভাবে করা যায় ইফিশিয়েন্টলি? ইফিশিয়েন্টলি বলতে লাইক ওএন লুপ চালানো লাগবে তোমাকে। ওএন এর তোমাকে বলতে হবে যে প্রত্যেকটা নোডের জন্য সাবট্রি সাইজ কত। ডিএফএস কল কইরা তারপর ডিএফএস এর মানে যেটা রুটের সাথে যারা কানেক্টেড তাদেরটা প্লাস হবে রুটের ভিতরে। রুটের সাথে যারা কানেক্টেড আছে তাদেরটা প্লাস, হ্যাঁ লাইক। আচ্ছা, সো এটা একটা জিনিস খেয়াল করো যে এইখানে আছে 5, এইখানে আছে 4। 5 আর 4 যোগ করলে হয় হচ্ছে 9, বাট এখানে আছে 10, তার মানে 9-এর সাথে 1 যোগ করলে হয় 10। সো আলটিমেটলি এইটা থেকেই বোঝা যায় যে প্রত্যেকটা নোডের সাবট্রি সাইজ হচ্ছে 1। সো আলটিমেটলি 1-এর নিচে যারা আছে, সো 1-এর সাথে যারা কানেক্টেড আছে, সো আলটিমেটলি তাদের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুর সাথে সেই ভ্যালুগুলো যোগ করে তার সাথে 1 যোগ করে দিলেই 1-এর জন্য ভ্যালুটা পাওয়া যায়। ঠিক আছে? সো ব্যাপারটা এভাবে চিন্তা করো যে আমাদের কাছে একটা বেস কেস আছে। বেস কেস হচ্ছে প্রত্যেকটা লিফ নোডের জন্যই সাবট্রি সাইজ হবে হচ্ছে 1। এখানে কি কারো সন্দেহ আছে? সন্দেহ থাকার কথা না, তাই না? আচ্ছা, সো লিফ নোডের যে প্যারেন্ট হবে, মানে লিফ নোডের যে সাইজ, সেই সাইজটা মনে করো এইখানে দিলাম। এই নোডের যেই সাইজ সেইটা মনে করো এখানে দিলাম, তার মানে এখানে 1 + 1 আসলো। আর এই যেই নোডটা, এইটারও একটা এক্সট্রা সাইজ আছে, সেটা হচ্ছে 1, দ্যাট মিনস 3। তারপর এই নোডের যে সাইজ, এটার প্যারেন্টকে দিলাম, সেটা হচ্ছে 1। এই নোডের যে সাইজ আছে, এইখানে যে সাইজ এখানে দিলাম 3, তার মানে 3 + 1। আর এই নোডের একটা সাইজ, সেটা হচ্ছে 1, তার মানে 4। আবার এই পাশে সেম ভাবে করা যায়, যেমন এখানে 1 + 1 2, আবার 2 এখানে পাঠিয়ে দিলে 2 এখানে আসে, এখান থেকে 1 পাঠিয়ে দিলে এখানে আসে, এটার সাইজ একটা 1, তার মানে 2। আবার এই 4কে আমি এই রুটে পাঠিয়ে দিলাম, আর এই 4কে, সরি এখানে 4 না 5, এটা। সো
এখানকার 4 আর এখানকার 5 আরো সাথে 1 যোগ করে দিলাম, তো টোটাল হয় হচ্ছে 10। তো এই মেথডটা করা যাবে, যে এই জিনিসটা করতে পারবা তোমরা, বের করতে পারবা হ্যাঁ ডিএফএস এর মান? রুট একদম চাইল্ড নোট মানে একদম শেষের নোটগুলো আগে খুঁজে বের করতে হবে কোনগুলো আছে একটা ঠিক। আচ্ছা, তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা নোট ভ্যালুই হচ্ছে 1, রাইট? ভাইয়া নর্মাল একটা ডিএফএস এ মেবি হয়ে যায় যে যার সাথে কানেক্টেড নাই, জাস্ট ওর ওয়ানটা তো যোগ হবে। হ্যাঁ, তো আমি যখন নোড নাম্বার 2 তে আছি, তখন আমি ওর চাইল্ডের যোগফল দিয়ে দিব, তো ওর চাইল্ড আবার ওর চাইল্ডের যোগফল, আলটিমেটলি জাস্ট এক লাইন অ্যাড করলে মনে হয়ে যায় নাকি? হ্যাঁ, একটা লাইন অ্যাড করলেই হয়ে যায়। আমরা ডিএফএস এ যে কাজটা করি সেটার লাস্টে জাস্ট মানে ডিএফএস কল ভিজিট করার পরে আমরা যদি সাপোজ, আচ্ছা আমি সুডো ছোট করে কোডটা লিখি, যে ডিএস অফ ইন্ট ইউতে ইউ আর প্যারেন্ট নেই -1 দিয়ে রাখি। সো মনে করলাম সাইজ এসইউবি, এটা একটা অ্যারে, এই অ্যারের মধ্যে প্রত্যেকটার মধ্যে হচ্ছে আমি না প্রত্যেকটা এমনই আছে সাপোজ, ঠিক আছে? সো একটা ইন্টিজার অ্যারে নিলাম, এইটার মধ্যে অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো স্টোর হবে। সো প্রত্যেকটা নোডের সাবট্রি সাইজ কত? 1। তার মানে আমি যেই নোডে ঢুকবো সেই নোডের সাবট্রি সাইজ আমি 1 করে দেব। তারপর আমি কি করব, এখন ইউ থেকে যেখানে যেখানে যাওয়া যায়, ইউ নোড থেকে লাইক হচ্ছে ভি নোডে যাওয়া যায়, এটা হচ্ছে গ্রাফটার উপরে ট্রাভার্স করতেছি। দেন আমার সিম্পলি প্যারেন্টের যে কন্ডিশন, যে ইফ বি নট ইকুয়ালস টু প্যারেন্ট, তাহলে আমরা কি করব, এখান থেকে ডিএফএস কল করে দেব, ডিএফএস অফ ভি ইউ। এইটা নর্মালি আমাদের ডিএফএস এর কোড। সো এখানে আমরা জাস্ট সিম্পলি এইটার নিচে আরেকটা লাইন অ্যাড করব, সেটা হচ্ছে ইফ কন্ডিশনের বাইরেই করব। সেটা হচ্ছে যে দেখো আমরা ইউ থেকে ভিতে যাচ্ছি, তার মানে এই ডিএফএসটা চলার পরে ভি এর যে সাবট্রি সাইজ সেটা ক্যালকুলেটেড হয়ে গেছে। তার মানে সাবট্রি অফ ইউর সাইজ হবে হচ্ছে প্লাস ইকুয়ালস টু সাবট্রি অফ ভি। মানে আমরা কি করতেছি, এখানে ডিএফএস ভিজিট করতেছি। সো যখন ডিএফএস চালাই তখন কি হয় অ্যাকচুয়ালি, সাপোজ আমি যখনই কোন একটা নোডে ঢুকতেছি তখনই তার মধ্যে 1 রাখতেছি, তার মধ্যে 1 রাখতেছি। তার মানে প্রথমে ইউতে আসি, এখানে আমি 1 রাখলাম, তারপর 2তে যাব 1 রাখলাম, তারপর 3-এ যাব 1 রাখলাম, ঠিক আছে? তো দেখো তো 3 পর্যন্ত আমার ভিজিট হয়ে গেছে। সো এবার আমি যখন আবার 3 থেকে এখন আমাকে মানে আমি রিটার্ন করে এখন আমি 2-এ যাব। তো 2-এ যখন যাচ্ছি তখন আমি কি করতেছি, যে 3-এর মধ্যে যেখানে যতগুলা সাবট্রি আছে ভি এর সেগুলো আমি অ্যাড করে দিয়ে যাচ্ছি। লাইক আমি যখন, যেমন আমি এটা এভাবে বলি, যেমন সাপোজ আমি যখন 2 থেকে 4-এ যাব, 4 থেকে 9-এ যাব, 9 থেকে 9, 10ও ভিজিট করব ইন টাইমগুলা। তো যখন এখান থেকে 9 থেকে যখন রিটার্ন করতেছি তখন আমি ইউ থেকে 9-এ গেছি, তার মানে আমি এই ইউর মধ্যে এই ভি এর ভ্যালুটাও যোগ করে দিচ্ছি, ঠিক আছে? এই ইউর ভ্যালুটাও, ভি এর ভ্যালুটাও আমি এই ইউতে যোগ করে দিচ্ছি, তেমনি এটাও একটা ভি, সো এই ভ্যালুটাও আমি এখানে যোগ করে দিচ্ছি। তারপর আমি আবার যখন এইটা যখন ইউ তখন এইটা ভি, সো এই ভি এর ভ্যালুটা আমি রিকার্সিভলি ক্যালকুলেট করতেছি, তার মানে এগুলো অলরেডি ক্যালকুলেট হয়ে গেছে। তাহলে আমি এইখানে এই ভ্যালুগুলো নিয়ে আবার এখানেও যোগ করে দিচ্ছি। এই ডিএফএসটা অ্যাকচুয়ালি এভাবে কাজ করে। সো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে সাবট্রি সাইজ বের করার মানে একটা মানে কোড বলতে পারো, ডিরেক্ট কোডই বলতে পারো এই ট্রি এর জন্য, মানে যে কোনো ট্রি এর জন্য যার রুট হবে। ডাইনামিক, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। তোমরা যদি সিএসএস এ যাও, এখানে হয়তো এই রিলেটেড একটা প্রবলেম আছে, এরকম না, আমি বের করে দেখি।
এই যে ট্রি অ্যালগোরিদমসে গেলে, দাঁড়ান একটু প্রবলেমটাও দেখি। আচ্ছা, এখানে হয়তো নাই, ওটা অন্য কোথাও থাকতে পারে। আমি যাই হোক, এটা তোমরা নিজেরাই কইরো যে সাপ্রি সাইজগুলো বের করো, ঠিক আছে? আচ্ছা, সো এখন প্রবলেমটাকে, সাপ্রি সাইজ বের করতে পারবা না, এইটা যদি বের করতে পারো তোমরা মনে করবা যে সাপ্রি সাইজ বের করা গেলে যে তোমাদের মানে অনেকগুলো প্রবলেমের সলিউশন তোমরা এমনি ইন ফিউচারে করতে পারবা। হ্যাঁ এই ভাই, করা আইডিয়াটা যাবে আমার, এটা। এই আইডিয়াটা হচ্ছে সাপ্রি সাইজ দিয়ে কি মানে প্রবলেম সলভ করার ইয়েগুলো চলে আসছে হচ্ছে তোমার ইয়ে থেকে। মানে আমি যখন এনসিপিসি করছিলাম একবার, তখন ওখানে এরকম একটা প্রবলেম ছিল, তো ওইটা পারি নাই। পারার পরে, ব্যর্থতার পরে হচ্ছে অভি ভাই শিখাই দিছে যে আচ্ছা এটা কিন্তু এইভাবে এইভাবে করে অনেক কাজ করা যায়। যদিও প্রবলেমটা এরকম ছিল না, আর অন্য একটা প্রবলেম ছিল যেখানে সেগমেন্ট্রি করা লাগতো। যাই হোক, তো এই এই ট্রি এর মধ্যেও সেগমেন্ট্রি করা যায়, ঠিক আছে? ট্রিটাকে হচ্ছে তোমাকে ফ্ল্যাট করার জন্য। সো এই জন্য আমি প্রথমে ইন টাইম, তারপর হচ্ছে তোমাদেরকে সার্ফেস এটা সম্পর্কে বলছি। আচ্ছা, এই প্রবলেমটাকে একটু এক্সটেন্ড করি, ঠিক আছে? আমরা এখানে কি বলতেছিলাম যে একটা ট্রি দেওয়া আছে, ট্রি এর সাপ্রি সাইজ বের করো, ঠিক আছে? এখন মনে করো তোমাকে এরকম এত সুন্দর কিছু বলে নাই, তোমাকে এখন অন্য একটা জিনিস বলছে যে তোমাকে একটা ট্রি দেওয়া আছে, একটা গ্রাফের মানে একটা ট্রি দেওয়া আছে, 4 5 6 7 8, এখানে একটা 2 9 10 11, এবং এই ট্রিটা দেওয়ার পাশাপাশি এই প্রত্যেকটা নোডের কিছু ভ্যালু আছে তোমার কাছে। মানে এই প্রত্যেকটা নোডে কিছু কস্ট আছে বা ওয়েট আছে, প্রত্যেকটা নোডের কস্ট। যেমন সেটা হইতে পারে, যেমন 3 নাম্বার নোডের কস্ট সাপোজ দিলাম 5, এটা 3, এটা 4, 2 3 4 1 3 2 6 7, আরে কিছু র্যান্ডমলি ভ্যালু দিলাম, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা নোডে কিছু রাখা ভ্যালু আছে তোমার কাছে, হ্যাঁ, কস্ট আছে নোডে। তোমাকে একটা কোয়েরি দিবে, মনে করো তোমাকে এক, হ্যাঁ তোমাকে কিছু কোয়েরি দিবে, এবং প্রতি কোয়েরিতে মনে করো তোমার কাছে কিউটা কোয়েরি থাকবে। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমার কাছে এনটা নোড আছে। প্রবলেমটা এইভাবে একদম সুন্দর করে বলি, এনটা নোড আছে, নোড। আর ট্রিতে কখনো এজ সংখ্যা নর্মালি বলে দেয় না, কারণ ট্রিতে তোমাকে, তুমি জানোই যে হচ্ছে তুমি n-1টা এজ ইনপুট নিবা। যাই হোক, এবং এনটা নোড আছে, এবং প্রত্যেকটা নোডের একটা কস্ট একটা অ্যারে দেওয়া আছে তোমাকে, ঠিক আছে? এনটা নোডের প্রত্যেকটা নোডের এই কস্টগুলা দেওয়া আছে, যে 1তম নোডের কস্ট হচ্ছে 4, 2 নাম্বার নোডের কস্ট হচ্ছে 3, মানে নোডে কিছু ভ্যালু দেওয়া আছে, কস্ট বলতে কিছু ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, তো এবং তোমাকে কিউটা কুয়েরি দেওয়া হবে। প্রতি কুয়েরিতে তোমাকে একটা নোট দেওয়া হবে, ঠিক আছে? কিউটা কুয়েরি থাকবে, প্রতি কুয়েরিতে একটা নোট দিবে, এবং তোমাকে বলতে হবে এই নোডের সাবট্রিতে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুর সাম কত। ফর এক্সাম্পল আমি যদি বলি 4 এর সাবট্রি হচ্ছে 4 আর 9, তার মানে এই দুইটার ভ্যালু হচ্ছে 6 আর 7 যোগ করলে হয় 13। তার মানে আমি যদি বলি 4 নাম্বার নোডের ভ্যালু কত, 4 নাম্বার নোডের সাবট্রি সাইজ কত, এই 4 নাম্বার নোডের মানে সাবট্রি ভ্যালু কত, তাহলে সেটা হবে হচ্ছে 13, ঠিক আছে? 3 নাম্বার নোডের জন্য 3। যদি বলি 2 নাম্বার নোডের সাবট্রি ভ্যালু কত, তাহলে আসবে হচ্ছে 13 আর 6। 19, ঠিক আছে? মানে এই টোটাল যে সবগুলা ভ্যালু আছে, এই সবগুলা ভ্যালুর যোগফল। হ্যাঁ, এটা হচ্ছে প্রবলেম। প্রতি কোয়েরিতে তোমাকে একটা নোট বলবো। সো
যদি এর আগের প্রবলেমটা ইউটিলাইজ করো তাহলে দেখবা এই প্রত্যেকটা জায়গায় 1 ছিল আর এই প্রত্যেকটা জায়গায় 1 এর বদলে এখন কিছু ভ্যালু আছে, তার মানে কোড একই, খালি একটা জায়গায় চেঞ্জ হবে। কি? এই যে আমরা যেখানে 1 রাখতেছিলাম সেইখানে ওই কস্ট অফ ইউটা রাখবো, দ্যাটস ইট, তাই না? আচ্ছা, এইটা এর তার মানে আমরা সামতে ভাবে বের করা যায়, তাই না? যেমন হচ্ছে দেখো এই 6 নাম্বার নোডের সাম কত, এই নোডের এই নোড আর এই নোডের যোগফল, তার মানে 3 4 5 6, 3 4 5 6, হ্যাঁ 6। সো 6 এর হচ্ছে জন্য 6, তারপর 7 এর লাইক তারপর পুরাটার জন্য আসবে হচ্ছে এখানে যত মানে এই দুইটার যোগফল এখানে পাঠিয়ে দিব, দেন এই তিনটা যোগ করব, যোগফল যেটা আসবে। এমনি প্রবলেম তো ক্লিয়ার আর সলিউশন ক্লিয়ার না? জি ভাই। আচ্ছা, যদি ক্লিয়ার না থাকে তাহলে বল, আবার একটু দরকার হলে চিন্তা মানে ডিসকাস করি। না ভাই বুঝতে পারছি জি। হ্যাঁ, এটাও হচ্ছে ওই ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ, ঠিক আছে? মানে এই কোডটাই অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচের কাজ করতেছে। যাই হোক, তো তার মানে আমরা একটা লুপ দিয়ে সব জেনারেট করে ফেলতে পারবো, তখন আমাকে যতগুলা কুইরি দিক না কেন আমরা সিম্পলি মানে উই নোডের জন্য যেই ভ্যালুটা বের আসে সেটা আমরা মানে সাব অফ ইউ, মানে আমাকে ইউ দিলে আমার আউটপুট হবে হচ্ছে সাব অফ ইউ একবার ডিএফএস চালানোর পর, ঠিক আছে? আচ্ছা, তো সামের ক্ষেত্রে গেলে আমাকে যদি ম্যাক্সিমাম মিনিমাম বের করতে বলে তাহলে কি হবে, কাজ করবে এই মানে এই জায়গাটা? লাইক আমার এই সাবট্রির মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত? ভাই কাজ করবে মনে হইতেছে, কারণ আমি তো আগে থেকে করে আসতেছি মিনিমাম। রাইট। সো প্রত্যেকটা নোডের জন্য প্রত্যেক মানে লাইক আমার লিফ নোডের জন্য সবচেয়ে নিচের নোডগুলো লিফ নোডের জন্য হচ্ছে মিনিমাম ভ্যালু যেটা সেটাই থাকে, কারণ সাবট্রি সাইজও হচ্ছে লিফ নোডের জন্য 1। এখন কথা হচ্ছে তাহলে এই নোডের সাবট্রি হচ্ছে লাইক 6, এইটা হচ্ছে 6 এর জন্য সাবট্রি হচ্ছে এই সবগুলা। তো এদের মধ্যে মিনিমামটা তো আমরা কি করি যে আমরা সাবট্রি সাইজ কি মানে সাবট্রি বের করার সময় কি করি যে এই তিনটা ভ্যালু যোগ করি। তো এখানে জাস্ট যোগ না করে এই তিনটার মধ্যে মিনিমাম যেটা আছে সেইটা এখানে রাখবো, তাই না? তো কোডে জাস্ট হচ্ছে একটা লাইন চেঞ্জ করলেই হয় যে এই জায়গায় এখানেও আগের মতো কস্ট ইউই হবে, কারণ লিফ নোডের ক্ষেত্রে এটাই হবে। আর বাকি সবার থেকে পরবর্তীতে আমরা কি করব, এখানে হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে সাব অফ ইউ আর সাব অফ ভি, যতগুলো ভি আছে প্রত্যেকটা ভি এর মধ্যে মিনিমামটা। আচ্ছা, তার মানে আমরা কিন্তু মিনিমামটা পারা গেলে ম্যাক্সিমামও বের করা যাবে, হ্যাঁ? জি ভাই। আচ্ছা, এখন একটা কথা বলি, যদি জ্বরের কথা বলি জ্বরও করা যাবে, ঠিক আছে? তোমাকে যদি কোন একটা নোট দিয়ে বলে সাবট্রির জ্বর কত, মানে লাইক যেমন ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আমাদেরকে একটা অ্যারে দেওয়া থাকে না যে 1 মানে সাপোজ অ্যারের মধ্যে আছে 4 5 3 2, সাপোজ এটা একটা অ্যারে দেওয়া আছে, এগুলো হচ্ছে অ্যারের ভ্যালু। আমাকে বলে না মাঝে মধ্যে যে এই রেঞ্জে জ্বর কত, মানে সবগুলার জ্বর কত, মানে 5 জ্বর 3 জ্বর কত। সো এইটা বের করা আর সামেরটা বের করাও যদি একই হয় তাহলে জ্বরেরটাও বের করা একই হবে। তাহলে আমরা আমাদের যে কোনো একটা সাবট্রি নোড দিলে আমরা জ্বরও বের করতে পারবো, খালি কোডে চেঞ্জ হবে, এই জায়গায় জ্বর হবে, ঠিক আছে? বুঝা গেছে এটা? জি ভাই। যদি বলে জিসিডিও কিন্তু পসিবল। যদি বলে এলসিএমও পসিবল, খালি জিসিডি এলসিএম করবে। ক্লিয়ার? জি ভাই। এরকম কোনো প্রবলেম আছে কোথাও?
এরকম না প্রবলেম বলতে, এই প্রবলেমগুলো খুবই মানে সহজ প্রবলেম তো তোমার, এজন্য এটার ইন ফিউচারে এক্সটেন্ডেড কিছু জিনিস আসতে পারে, লাইক তোমাকে সেগমেন্টরি রিলেট করতে হবে এখানে। সো সেটা হচ্ছে তোমাকে রেঞ্জ কোয়েরি দিবে, রেঞ্জ কোয়েরি বলতে না সরি, তোমাকে বলবে আপডেট দিয়ে দিবে, বলবে যে আমি কোন একটা নোডের লাইক হচ্ছে আমাকে কি কই গেল, একটা আপডেট দিলে তো পুরো ট্রিটাই চেঞ্জ হ্যাঁ হয়ে যাবে। পুরোটা ট্রিটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমাকে কোন একটা নোডের ভ্যালু বলবে যে চেঞ্জ করে দাও কোন একটা সময়, তো চেঞ্জ করে দিলে তখন আমার আবার ডিএফএস চালাইতে হবে। তো তুমি চাইলে এই জিনিসটাও অ্যাভয়েড করতে পারো সেগমেন্টরি এর মাধ্যমে, অথবা যে কোনো আপডেট করে এরকম ডেটা স্ট্রাকচারের মাধ্যমে। তো আমরা তো এখনো ওই কুয়েরি রিলেটেড আপডেট রিলেটেড ডেটা স্ট্রাকচারে যাই নাই, তো তখন এটা আমরা করতে পারবো, ঠিক আছে। সো তখন যাতে করতে পারো এই জন্য আজকে এই জিনিসগুলো তোমাদেরকে দেখাই দিলাম যে এই কাজগুলো করা যায়, ঠিক আছে। সো তোমাদের আরেকটা সুন্দর একটা টেকনিক দেখাই, সেটা হচ্ছে যে এই যে এই কাজ যেটা আমরা তোমাদের বললাম যে লাইক মানে সাবট্রি এর সাবট্রির সাম, সাবট্রি সাইজ, সাবট্রি এর ম্যাক্সিমাম, সাবট্রি জিসিডিজ অর এলসিএম সবই বের করা যায়। এখন সবাই তো পারবা একটা ডিএফএস এ, তাই না? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন আমি মানে ডিএফএস এ পারা গেলে এখন তোমরা চাইলে এই কাজটা ডিএফএস তোমাকে করতেই হবে, কিন্তু এই ক্যালকুলেশনের কাজগুলো তোমরা ডিএফএস এ না করে এসপার্স টেবিলেও করতে পারো, ঠিক আছে। যদি এসপার্স টেবিলে কেন পারি, কারণ এসপার্স টেবিল কি করে, রেঞ্জে মিনিমাম ম্যাক্সিমাম, রেঞ্জের সাম এগুলাই তো বের করে, রেঞ্জে জ্বর, ঠিক আছে। যদি আপডেট না থাকে, সো আপডেট না থাকলে আমরা সিম্পলি কিন্তু হচ্ছে দেখতেছি একটা ডিএফএসই করতে পারি, তো এসপার্স টেবিল কেন আবার ঝামেলা করতে যাব। তো আমি জাস্ট একটা কথা বলি, আপডেট থাকলে তোমরা জাস্ট এসপার্স টেবিলের জায়গায় ওই জায়গায় মনে করো ইন ফিউচারে যখন সেগমেন্টরি বা হচ্ছে ধরো অন্য ডেটা স্ট্রাকচার শিখবে সেটাও অ্যাড করে দিতে পারবে, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে বলি যে একটা জিনিস খেয়াল করো, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই প্রবলেমটারই এসপার্স টেবিলের লজিকটা কিরকম টাইপের কি হবে। স্পার্স টেবিল তো একটা অ্যারের উপরে কাজ করে না? হ্যাঁ রাইট, তো এটা ট্রি এর উপরেও করতে পারবে, রেঞ্জের উপরে কাজ করে, ঠিক আছে। এসপার্স টেবিল একটা অ্যারে, হ্যাঁ একটা অ্যারেকে কয়েকটা রেঞ্জে ভাগ করে না, তাই তো। ট্রি তো আলাদা একটা, ওইটাকে আবার মার্জ করার সমস্যা না? হ্যাঁ ওইটার জন্যই দেখাচ্ছি, মানে এটা হচ্ছে তোমার ট্রিকে ফ্ল্যাটারিং বলে, বাট মানে ফ্ল্যাট করে ফেলা, ফ্ল্যাটারিং ট্রি, মানে তুমি চাইলে একটা ট্রিকে ফ্ল্যাট করে ফেলতে পারবা। সো অলরেডি ফ্ল্যাটারিং এর টেকনিক তোমরা জানো, তোমাদেরকে সবার প্রথমে যে জিনিসটা দেখাইছি সেটাই হচ্ছে ট্রি ফ্ল্যাটারিং ছিল। লাইক 1 2 4 6 5 নাম্বার নোড এখানে 2 5 7 ইনটেন্টটা রাইট, দেখো দাঁড়াও 9 10। সো হ্যাঁ ভাইয়া, ওইটা তো জানলে বুঝাই যায় যে আমি কোনটার পরে কোনটায় যাব। হ্যাঁ, তো নরমালি দেখো আমার এখানে 10টা নোড আছে, 10টা নোডের জন্য ইন টাইম যদি দাও 1 2 3 4 5 6, ডিএফএস এর ইন টাইম, নট বিএফএস। বিএফএস কিন্তু কাজ করবে না, বিএফএস লেভেল অর্ডার করে। যাই হোক, তো 6 7 8 9 10, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে এই 1 2 3 4 5 6 এই অর্ডারটা খেয়াল করো, ঠিক আছে। লাইক তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলা মনে করো একটা অ্যারের ইন্ডেক্স, ঠিক আছে। এগুলো হচ্ছে একটা অ্যারের ইন্ডেক্স, আর অ্যারেগুলোর ভ্যালুগুলো হচ্ছে সাপোজ আচ্ছা, সো লাইক ওয়ান কাইন্ড অফ তুমি ম্যাপের মতো চিন্তা করো যে এই নোডগুলাকেই এখন মানে এই ট্রি এর
যেমন 4 নাম্বার নোডের নাম হয়ে যাবে 3, 9 নাম্বার নোডের নাম হয়ে যাবে 5, অনেকটা হচ্ছে এরকম না। 1 নাম্বার নোডের নাম আমি 1ই দিলাম, 2 নাম্বার নোডের নাম দিলাম 2, 3 নাম্বার নোডের নাম দিলাম হচ্ছে 4, 4 নাম্বার নোডের নাম হবে হচ্ছে 6, মানে 6 নাম্বার নোডের নাম হয়ে গেছে 4, 7 হচ্ছে 3, হচ্ছে 5, 9 হচ্ছে 7, 10 হচ্ছে 8। তো আলটিমেটলি আমি যেটা বলতে চাচ্ছি, দেখো এই ট্রিটাকে কিন্তু অলরেডি এখন আমরা একটা লিনিয়ার ট্রি বানায় ফেলছি, তাই না? মানে এটা একটা অ্যারে হয়ে গেছে, এই ট্রিটা এখন একটা অ্যারে হয়ে গেছে। হ্যাঁ, এই প্রপার্টি, এই মানে ট্রিকে ফ্ল্যাট করলে, মানে দেখো এই ট্রিটাকে এখন আমরা ফ্ল্যাট করে, এটাকে বলে ফ্ল্যাট করা, ঠিক আছে? ট্রি ফ্ল্যাটারিং। তো এই ট্রি এর আমরা ইন টাইম অনুযায়ী, ইন টাইম হচ্ছে, ইন টাইম গুলা হচ্ছে ট্রি এর এক একটা ইন্ডেক্স, আর ওই ট্রি এর যে ভ্যালু, মানে এই নোডের যে নেম গুলা, সেটার দ্বারা মনে করো আমরা এই ইন্ডেক্স দ্বারা ম্যাপ করছি, ঠিক আছে? তো এখন একটা জিনিস খেয়াল করো, সাপোজ যে আমি যদি বলি 2 নাম্বার নোড, ঠিক আছে, 2 নাম্বার নোডের সাবট্রি এর যে নোডগুলা, ঠিক আছে, তাহলে দেখো 2 নাম্বারের সাবট্রি থেকে এটা আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। দেখো তার মানে 2, মানে 2 এর সাবট্রি থেকে কে আছে, 2 এর সাবট্রি থেকে আছে 2, 3, 4, 5, 6, ঠিক আছে? দেখো এটা একটা পাশাপাশি হয়েছে না একটা অ্যারেতে? এখন ভাই আমরা না হয় 2 জানলাম যে আমার 2 ঠিক আছে, কিন্তু 6 যে আমার একদম শেষ, ওইটা আমি কিভাবে জানবো? হ্যাঁ, ওইটাও আসবো, ঠিক আছে? ওইটার জন্যই সাবট্রি সাইজটা বের করা দেখাইছি, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, তো 2 নোডের জন্য আমার স্টার্টিং 2, মানে আমি যে নোডে থাকবো সেই নোডের জন্য এই অ্যারেতে স্টার্টিং ইন্ডেক্স হবে সেই নোডের যে ইনটেন্টে, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে হচ্ছে তোমার 3 নাম্বার নোড, তাহলে 3 নাম্বার নোডের স্টার্টিং হবে 7-এ, যেমন 7, 8, 9, 10। সো 7-এর জন্য দেখো 7, 8, 9, 10 পর এই সাবট্রিতে যে ভ্যালুগুলো আছে সেটা 7 থেকে 10 পর্যন্ত আছে, ঠিক আছে? তারপর আমি যদি বলি, যদি আবার 1 যদি বলি, তাহলে দেখবে 1 থেকে সবগুলাই এই পুরো অ্যারের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? এখন কথা হইতেছে যে ইফতেকার যেটা আস্ক করছে যে 2 থেকে 6 পর্যন্তই যে এখানে হবে, এই 6টা আমরা কিভাবে বুঝবো, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করো, এই 2 নাম্বার নোডের সাবট্রি সাইজও মনে করে তুমি জানো। 2 নাম্বার নোডের সাবট্রি সাইজ কত? 1, 2, 3, 4, 5 না? হ্যাঁ, তাহলে তুমি মনে করবা যে 5+1 পর্যন্ত আছে। বুঝা গেছে? সেটা তো ঠিক আছে ভাই, তাহলে তো ক্যালকুলেট করে রাখতে হবে আগে। হ্যাঁ, সো তুমি হচ্ছে ইন টাইম আর হচ্ছে যদি সাবট্রি সাইজটা ক্যালকুলেট করে রাখো তাহলে এটা বের করতে পারবে। তো আমি ওইটাইতেই আসতাম আর কি, যে কিভাবে এটা বের করা যায়। কারণ কি, কারণ দেখো তোমার এইটার নিচে কয়টা নোড আছে, এইটার নিচে অবশ্যই 5টা নোড আছে টোটাল এখানে। তাহলে আমার ইন টাইম অনুযায়ী মানে সবচেয়ে বড় ভ্যালু যেটা, মানে এখানে টোটাল যে অ্যারেটা আছে সেটাকে যদি লিনিয়ার করতে চাই তাহলে লাস্ট ইন্ডেক্সটা তো আমার থাকা লাগবে। সো লাস্ট ইন্ডেক্সটা আমরা অ্যারের সাবট্রি সাইজ দিয়ে পাই, ঠিক আছে? তেমনি মনে করো এই 7-এর জন্য খেয়াল করো, 7-এর সাবট্রি সাইজ কত? আচ্ছা আচ্ছা, সরি, আমি এখানে একটা ভুল জিনিস বলছি, এক মিনিট। এইটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি, দাঁড়াও, আচ্ছা এটার জন্য আগে বলে নেই, 7 হচ্ছে 7-এর ইন টাইম, ঠিক আছে? আর 7-এর সাবট্রি সাইজ কত? 4 না? জি ভাই। তাহলে দেখো আমাদের শেষ তো হইতেছে কততে? 10-এ, ঠিক আছে?
তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সাথে 7 সাথে 4 প্লাস যোগ 4 করব, 1 মাইনাস বিয়োগ। 1। হ্যাঁ, সো এখানেও 2 এর সাথে 5 যোগ করব, 1 মাইনাস করব। মানে এটা আমি ভুল বলছি, সরি। মানে ইন টাইম প্লাস হচ্ছে সাবট্রি সাইজ, ওটা থেকে 1 মাইনাস করব। তাইলেই এই সাবট্রিতে ইন টাইমের রেঞ্জটা পেয়ে যাব এবং সেইটাকে আমরা এই লিনিয়ার একটা অ্যারেতে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে দেখো তুমি এখন খেয়াল করো, এই অ্যারেটার উপরে মানে লাইক হচ্ছে মনে করো তোমার কাছে হচ্ছে এই প্রত্যেকটা নোডের জন্য এক একটা ভ্যালু আছে, যে কোনো একটা ভ্যালু তোমাকে দেওয়া আছে 3 4 5 7 2 1 5 3 4 এক একটা ভ্যালু দেওয়া আছে। তো তোমরা কি করবা, এই ইন টাইমের ইন্ডেক্স গুলাতে এই ভ্যালুগুলাকে রেখে দিবা। রেখে দেওয়ার পরে এই অ্যারেটার উপরে স্পার্স টেবিল বিল্ড করবা। দেন আমাকে যে রেঞ্জের জন্য বলবে সেই রেঞ্জের সাম, মিনিমাম, ম্যাক্সিমাম বের করবা। ব্যাপারটা কি বোঝা গেছে? বাকিটার রেঞ্জ অনুযায়ী তো করা যায়। হ্যাঁ, বাকিটা হচ্ছে অ্যারের উপরে রেঞ্জ দিয়ে যেভাবে কাজ করতে হবে। তো ভাই আমার মনে হইতেছে কি আমরা যে ডিএফএস যেটা করছিলাম ওইটা মেবি বেশি এফিশিয়েন্ট হবে স্পার্স টেবিল থেকে। হ্যাঁ অবশ্যই, ওইটা ওএন এ কাজ করবে। আর এখানে তুমি যখন এইটা করবে তখনই হচ্ছে লগ ইন হয়ে যাবে, মানে এন লগ তাছাড়া ইন হয়ে যাবে। প্রথমেই একবার তো আমার ফ্ল্যাট করার জন্য ডিএফএস চালানো লাগবেই। লাগবে, ঠিক আছে। সো আমি কেন এটা এই ঝামেলা কখনো কেউ করতে যাব না, কিন্তু আমি বললাম যে একটা অ্যারেকে চাইলে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মানে একটা ট্রিকে এভাবে লিনিয়ার বানায় ফেলতে পারি ইন টাইমের মাধ্যমে। আর হ্যাঁ ভাই। সাবট্রিতে যে কয়টা এলিমেন্ট আছে ওদের যে রেঞ্জটা বের করতে পারি কিভাবে, ওই সাবট্রি সাইজ দিয়ে আর ইন টাইম দিয়ে, দুইটা যোগ করে 1 বিয়োগ করে, ঠিক আছে। এইটা বলার জন্যই মূলত এটা দেখানো। এখন মনে করো তোমরা ইন ফিউচার যখন ডাটা স্ট্রাকচার শিখবা তখন তোমরা দেখবা যে সেগমেন্ট্রি তোমাদের লাগবে। সেগমেন্ট্রি বিল্ড করে হচ্ছে লিনিয়ার অ্যারের উপরে, অর্থাৎ এই অ্যারেটার উপরে তুমি সেগমেন্ট্রি করবা। সেগমেন্ট্রি করলে কি হয়, এই যে আমরা যেমন এই নোডের মধ্যে মনে করে ভ্যালু আছে হচ্ছে 4, আমি কোন এক সময় বলবো 6 নাম্বার নোডের ভ্যালুটা 4 না করে তুমি 4টাকে এখানে 6 নাম্বার নোডের ভ্যালু 10 করে দাও, আপডেট করে দাও, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাকে আবার কি করতে হবে, যদি আমরা ডিএফএস এ করতাম তাহলে আবার ডিএফএস চালাইতে হইতো এটার উপরে নতুন করে, তাই না? তো ওএন লাগতো প্রতি কুয়েরিতে। তো এই জন্য এইটা অ্যাভয়েড করার জন্যই আমরা হচ্ছে এই লিনিয়ার ট্রি করি। দেন দেখো 6 নাম্বার ইন্ডেক্সের ইন টাইম কত, 4, তার মানে আমরা এই 4 নাম্বার ইন্ডেক্সে মনে করো এই 10 ভ্যালুটা রেখে দিব। আগে ছিল 4 10, দেন মনে করো সেগমেন্ট ট্রি এটা ক্যালকুলেট করে ফেলবে যে রেঞ্জ কোয়েরিটা কিভাবে হ্যান্ডেল করা যায়। ইন ফিউচারে সেগমেন্ট ট্রি যখন শিখবা তখন জানবা, কিন্তু আপাতত মনে মানে মাথায় রাখো যে এই কাজগুলা করা যায়, ঠিক আছে। আপডেট টেবিলের ক্ষেত্রে মেবি স্পার্স টেবিলটাও আপনার ডিএফএস এর তুলনায় ভালো কাজ করবে আপডেটের ক্ষেত্রে। আপডেটের ক্ষেত্রে তো আমার জানা মতে এনলগে টাইমই লেগে যাবে তোমার স্পার্স টেবিলটাকে ফুল বিল্ড করতে গেলে। তো আলটিমেটলি তোমার এফিশিয়েন্ট হবে না। আমরা প্রথমে যেটা দেখছি মানে নরমালি এই কোডের মধ্যেই সেটা এফিশিয়েন্টলি কাজ করে ফেলবে, কিন্তু আমরা জাস্ট একটা টেকনিক জানলাম যে হচ্ছে অ্যারেটাকে চাইলে আমরা মানে ট্রিটাকে এরকম না ফ্ল্যাট করা যায়, এটাকে ট্রি ফ্ল্যাটারিং বলে, ঠিক আছে। তো এরপর এখানে হচ্ছে বিভিন্ন সাইজটা কোথায় লাগলো এটা বুঝতেছি না। কোন সাইজ তৈরি করার জন্য, মানে রেঞ্জ তৈরি করার জন্য, মানে এই অ্যারেতে তৈরি করার জন্য। মানে আমার 2 নাম্বার নোডের সাইজ বাইর, মানে সাইজ কত সাব ট্রি এর ওইটা বাইর করার সময় সাইজ লাগতেছে। হ্যাঁ, না অ্যারেতে রাখার সুবিধা, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে লাইক আমার মানে ট্রিটাকে লিনিয়ার করতে লাগতেছে, মানে এই ইন্ডেক্সগুলা এই নোডের জন্য পাওয়া গেছে, এই নোডের জন্য এই ইন্ডেক্সগুলা এইটা পাইছি হচ্ছে ইন টাইমের মাধ্যমে, ডিএফএস এর ইন টাইমের মাধ্যমে। আর এখন কথা হইতেছে কোনো একটা সাবট্রি, কোনো একটা স্পেসিফিক নোডের সাবট্রিতে যেই এলিমেন্টগুলো আছে সেটা কত থেকে কত রেঞ্জে আছে সেটা কিভাবে বুঝবো। সো এই নোডের যে ইন টাইম, অর্থাৎ যেমন 2 নাম্বার নোডের ইন টাইম হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত আছে, এই 6টাকে কিভাবে পাবো,
এই নোডের সাবট্রি সাইজ যেটা, অর্থাৎ 2 নম্বর নোডের সাবট্রি সাইজ হচ্ছে 5, সো 2 এর সাথে 5 যোগ করে দেব, করলে হয় হচ্ছে 7, তার থেকে যদি 1 বিয়োগ করি তাহলে দেখব 6। সো এখন আমরা যদি এই অ্যারেটার দিকে যদি তাকাই, 2 থেকে 6টাই অ্যাকচুয়ালি এই অ্যারেতে মানে রিপ্রেজেন্ট করতেছে এই সাবট্রির জন্য, এই অ্যারের 2 থেকে 6 ইন্ডেক্স, ঠিক আছে? ভাই এখানে আমি কিভাবে বুঝবো যে 2 নাম্বার নোডের সাইজ এত? মানে আমি তো অ্যারেতে কোনো সাইজ রাখতেছি না। আচ্ছা, এটা তুমি ওই যে ওই মানে আলাদা একটা অ্যারে নিবা, এই যে সাবট্রি যেভাবে বের করছিলাম, সাবট্রি সাইজ যেভাবে বের করছিলাম সেভাবে একটা আলাদা একটা অ্যারেতে তোমাকে এটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, আমার কাছে মনে হচ্ছে এই প্রবলেমটা এই রিলেটেড কিছু, আমি এটা একটু দেখি এখানে। গিভেন দ্য স্ট্রাকচার অফ এই কোম্পানি, ট্রি প্যাটার্নিং এটা কি মানে ওই যে হিপিফাই ওই কনসেপ্টের মতো না? ওই যে বুঝিনি। হিপ শট যেটা বলে, মানে আমরা একটা ইয়ে করছিলাম না হিপিফাই, ওটা তো আমি ভুলে গেছি। ওইটার মধ্যে এরকম কিছু একটা দেখছিলাম নাকি? আচ্ছা, সো এখানে এরা বলতেছে গিভেন দ্য স্ট্রাকচার অফ এ কোম্পানি, মানে তোমাকে একটা কোম্পানির স্ট্রাকচার দেওয়া আছে, ইওর টাস্ক ইজ টু ক্যালকুলেট ফর ইচ এমপ্লয়ি, মানে প্রত্যেকটা এমপ্লয়ির জন্য দ্য নাম্বার অফ দেয়ার সাবঅর্ডিনেটস, তার মানে তার মানে প্রত্যেকটা এমপ্লয়ির জন্য তার নিচে কর্মরত যেই কর্মচারীগুলো আছে কয়জন আছে সেটা তোমাকে বের করতে হবে। হ্যাঁ, এটা সাবট্রির প্রবলেম, ঠিক আছে? সো দেখো তোমাকে ইনপুট হিসেবে কি দেওয়া আছে, এখানে দেখো ইনপুটটা জাস্ট একটা লাইন দেওয়া আছে। সো এটা দ্বারা বুঝতে হবে কি বুঝাচ্ছে, যে দ্য ফার্স্ট লাইন ইনপুট হ্যাজ অ্যান ইন্টিজার n, দ্য নাম্বার অফ এমপ্লয়িজ, দ্য এমপ্লয়িজ আর নাম্বার 1 to n, তার মানে এগুলো হচ্ছে এক একটা এমপ্লয়ির মানে যেই আইডি, মনে করি এমপ্লয়ি আইডি বা নোড ভ্যালু, নোড নাম্বার। অ্যান্ড এমপ্লয়ি 1 ইজ দ্য জেনারেল ডিরেক্টর অফ দ্য কোম্পানি। এই যে দেখছো, তোমাকে রুট নোড বলে দেয়নি, তোমাকে জেনারেল ডাইরেক্টর বলছে, তার মানে এক হচ্ছে মেইন হেড রুট নোড। দেন বলতেছে আফটার দিস দেয়ার আর n-1 ইন্টিজার্স, তার মানে এই লাইনের পর তোমাকে এই যে যেমন প্রথমে n, তারপর n-1টা ইন্টিজার দিচ্ছে ফর ইচ এমপ্লয়ি। তো প্রত্যেকটা এমপ্লয়ির জন্য ওরা বলতে দিচ্ছে যে 2 থেকে n, তার মানে 2, 3, 4, 5। সো দে আর ডিরেক্ট বস ইন দ্য কোম্পানি। আচ্ছা, সো এখানে যাই বলুক থাকেন, আমি এখানে অ্যাকচুয়ালি বুঝাই যে ব্যাপারটা কি হইতেছে। সো 2, 3, 4, 5, আর যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা হচ্ছে 1, 1, 2, 3। ওকে, সো এটার মানে হচ্ছে যে দেখো ওরা আমাকে বলতেছে যে যেই n-1টা ইন্টিজার দেওয়া আছে, এই এই এটা কি দেওয়া আছে যে 2, 3 টু n এর ডিরেক্ট বস ইন দ্য কোম্পানি, মানে এদের এই 2, 3 এর মানে এটা হচ্ছে 2 এর জন্য, এটা 3 এর জন্য, এটা 4 এর জন্য, এটা 5 এর জন্য। সো 2, 3, 4, 5, সো 2 এর বস হচ্ছে 1, 3 এর বস হচ্ছে 1, 4 এর বস হচ্ছে 2, 5 এর বস হচ্ছে 3। সো এইটাকে যদি তোমরা ট্রি এর মতো আঁকো তাহলে ব্যাপারটা হবে হচ্ছে এরকম না, 1 এর সাথে 2 এর কানেকশন, 2 এর নোড এজ, 3 এর সাথে 1 এর, তারপর 4 এর সাথে 2 এর, 5 এর সাথে 3 এর। সো ট্রিতে ইনপুট আমরা এভাবেও নিতে পারি, ঠিক আছে? একটা ট্রিতে ইনপুট এভাবেও নেওয়া যায়, n-1টা এজ এভাবেও অনেক সময় দিয়ে দেয়। আচ্ছা, যাই হোক, সো এইটা হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত যেই ট্রিটা দেওয়া আছে। তো ওরা আমাকে বলছে কি যে দ্য নাম্বার অফ সাবঅর্ডিনেটস, তার মানে সাপোজ 4 আন্ডারে কে কে আছে সেটা তোমাকে বের করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি 4 আন্ডারে বলতে 4 সাবট্রি যে আছে কয়জন আছে। সো 4 সাবট্রি সাইজ হচ্ছে 1, কিন্তু এখানে হবে 0। কেন? কারণ 4 সাবঅর্ডিনেট কেউ না, মানে 4 নিচে কেউ কাজ করে না। 4 তো নিজেই নিজের একটা কর্মকর্তা বলতে পারো। সো 2 এর ক্ষেত্রে হবে হচ্ছে 1, তারপর হচ্ছে 5 এর ক্ষেত্রে হবে 0, 3 এর ক্ষেত্রে হবে হচ্ছে 1, আর 1 এর ক্ষেত্রে হবে হচ্ছে, আচ্ছা ওয়েট, ব্যাপারটা হচ্ছে এরকম না যে
এখানে 1 মানে এই নিচে আরেকটা 1 আছে, তার মানে এখানে যাবে হচ্ছে 2, এখানে যাবে হচ্ছে 2, তার মানে এইখানে যে ভ্যালুগুলো থাকবে তার সাথে 1 যোগ করে এখানে পাঠাইতে হবে, ঠিক আছে? সো আমি অ্যাকচুয়ালি বলি প্রবলেমটা কিরকম না হবে। ভাইয়া আপনি তো সুডোকোড দেখাই দিচ্ছেন, এই প্রবলেমটা সলভ করেন না, আমরা করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা করো। আচ্ছা আমি জাস্ট হচ্ছে এমনি একটা ইয়ে করি যে ওই ইয়েটা দেখাই, মানে কোড ইয়ের কোডগুলো দেখাই যে সাবঅর্ডিনেট মানে সবকিছু একসাথে কিভাবে ইয়ের কথা বলতেছি। একটা আগে কনস্ট ইন্ট ম্যাক্সেন নিয়ে রাখবা, যেখানে হচ্ছে টোটাল নাম্বার অফ নোড নিবা, দেন এখানে সেই ম্যাক্সেনটা দিয়ে দিবা, +1 করে দিলে ভালো হয়। এটা হচ্ছে সাবট্রি সাইজ বের করবে, ঠিক আছে? সাবট্রি সাইজ বের করবে। দেন হচ্ছে ধরো তোমার ইন টাইম দিয়ে হচ্ছে আরেকটা অ্যারে রাখবা +1, ঠিক আছে? যেটা তোমাকে সাবট্রিতে ঢুকার যে সময় সেটা বলে দিবে। হুম, যদিও এই প্রবলেমের ক্ষেত্রে লাগবে না, কিন্তু আমি বললাম আর কি যে এটা এভাবেও নেওয়া যায়। আর হচ্ছে আমাদের তো মেইনলি হচ্ছে আমরা তো ট্রিকে গ্রাফ দ্বারা হচ্ছে রিপ্রেজেন্ট করি। সো ট্রি ম্যাক্সেন এতগুলো নোড থাকতে পারে। আচ্ছা n-1টা এজ থাকে। ওরা আমাকে বলতেছে যে 2 থেকে করতে, এই গ্রাফের ক্ষেত্রে যদি করি। মানে গ্রাফ যেভাবে ইনপুট নেয় সেভাবেই নর্মালি ইনপুট নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর সিম্পলি হচ্ছে এখান থেকে ডিএফএস কল করব হচ্ছে 1 থেকে, দেন আমার ডিএফএসটা লিখি ভয়েড সো নর্মালি সাবট্রি অফ ইউ ইজ ইকুয়াল টু আমরা দেই হচ্ছে 1, দেন ফর ইন্ট ভি জিও টু if v not equals to parent sub of u plus is equal to sub of v। আর ইন টাইমটা বের করি কিভাবে? এই যে ইন টাইমটা হচ্ছে তোমার এখানে ইউ নোডের ইন টাইম হচ্ছে সিএনটি প্লাস প্লাস দিয়ে দিই, ঠিক আছে? তাহলে কি হবে, আর বাইরে একটা সিএনটি ইজ ইকুয়াল টু 1 রেখে দিই, তার মানে এখানে হচ্ছে প্রতিবারে কাউন্টারটা বেড়ে যায়, ঠিক আছে? তো এখান থেকে ডিএফএস চালানোর পর যদি আমরা হচ্ছে সাবট্রি সাইজগুলো দেখতে চাই, এভাবে দেখতে পারি। মানে এই গ্রাফটার জন্য ইন টাইম হচ্ছে 1 2 3 4 5। এখানে কি আসছে এগুলো?
আচ্ছা, আমার মেবি সাবট্রি সাইজ একটু সমস্যা হয়েছে কোথায় আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যদি প্যারেন্ট না হয় তো এই যে 1 নাম্বার নোডের নর্মালি এক নাম্বার নোডের সাবট্রি সাইজ হচ্ছে টোটালটা 5, তারপরটা হচ্ছে 2 2 1 1, মানে এটার নিচে 2, এটার নিচে 2। আর যেহেতু এটা একটা সুন্দর একটা অলরেডি ট্রি, এইটার মানে ফ্ল্যাট করলে 1 2 3 4 5 এরকম নাই আসে। এই যে 1 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তারপর হচ্ছে আচ্ছা এটা হচ্ছে 4। আচ্ছা তার মানে হচ্ছে মানে কত নাম আমরা আচ্ছা আচ্ছা আমরা ইন টাইম আই ইউ নোডের ইন টাইম, ওকে ওকে। সো 4 নাম্বার নোডের ইন টাইম হচ্ছে 3 নাম্বার নোডের এই নোডের ইন টাইম হচ্ছে 4, তারপর হচ্ছে 4 নাম্বার নোডের ইন টাইম হচ্ছে 3, 5 নাম্বার নোডের ইন টাইম হচ্ছে 5। এটা মানে এই ইন টাইমের মাধ্যমে বের করা গেছে। আচ্ছা তোমরা চাইলে এই যে কোডটা আর কি এভাবেই করতে পারো, ঠিক আছে। আর দেন মনে করো আমি যদি তোমাদেরকে বলি যে এই 2 নাম্বার নোডের সাবট্রি নোড মানে সাবট্রি নোডের মানে মানে কত থেকে কত পর্যন্ত আছে মানে রেঞ্জগুলো, তাহলে তো সিম্পলি জানোই যে আমরা ইয়ে করতে পারি যে ইউনোডের জন্য ইউনোডের সাবট্রি রেঞ্জ যদি বের করতে চাই তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে যে ইউনোডের সাবট্রি সাইজ ইউনোডের ইনটেক যোগ করব, যোগ করে 1 বিয়োগ করে দিব, ঠিক আছে। এটা করে হচ্ছে আমরা ইউনোডের সাবট্রি রেঞ্জটা বের করব। তো এটা হচ্ছে যদি আমার রেঞ্জটা হয় এল আর, তাহলে এল ইজ ইকুয়াল টু হয় ইন টাইম অফ ইউ আর আর ইকুয়ালস টু হয় হচ্ছে এত অ্যাকচুয়ালি। আচ্ছা দেখি এখানে আর কিছু চিন্তা করা যায় কিনা এখানে এই প্রবলেমের এই রিলেটেড। আচ্ছা কোন একটা ডিভিশন সিএফ মেবি এরকম এই রিলেটেড কিছু প্রবলেম করছিলাম আমি একটা, ওইটাও সিএফ এর দিব না তোমাদেরকে পরে খুঁজে। তোমাদের কি এই জায়গায় কি আর কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া। বলতেছি তোমাদের কি আর কোনো কারো সমস্যা আছে বা এই জিনিসগুলো কি বুঝতে পারছো বা কোনো কোথাও কোনো কোশ্চেন থাকলে একটু আস্ক করতে পারো। সমস্যা নেই, বুঝতে পারছি। হ্যাঁ তো এই মানে এই সাব ট্রি বের করা যায়, দেন ইন টাইম একটা ট্রিকে ফ্ল্যাট করা যায়, করে ওইটার উপরে রেঞ্জ কোয়েরি করা যায়, একটা ট্রিকে ফ্ল্যাট করে রেঞ্জের কোয়েরি গুলা করা যায়। এই জিনিসটা হয়তো এখন তোমরা পাবা না, কিন্তু ইন ফিউচারে যখন যাবা মানে এই যে এই সিএসসিএস এর যদি প্রবলেম ট্রি রিলেটেড প্রবলেম শুরু করো, এই যে এইখান থেকে মানে মোটামুটি ভাবে তোমাদের এই যে কোয়েরি গুলা থেকে এখান থেকে সবগুলাতেই হচ্ছে তোমাদের এই রিলেটেড কাজগুলাই করা লাগবে, যে রেঞ্জ নিয়ে কাজ করা লাগবে মূলত। সিগমেন্ট ট্রি, ঠিক আছে। তো কিছু বলতেছ আমি শুনিনি। বলতেছি ভাইয়া, এই যে বলতেছেন যে এখানে সবগুলাই কি সিগমেন্ট ট্রি লাগবে? সেগমেন্ট ট্রি হ্যাঁ অলমোস্ট লাগে।
এটার ক্ষেত্রে তো লাগছে এই যে সেগমেন্টরি, তারপর হ্যাভি লাইট, এলসিএ। এলসি এর মধ্যে এই যে দেখো তোমার স্পার্স টেবিল লাগে, ঠিক আছে। তারপর হচ্ছে ওই একটা ট্রি এর ডেপথ লাগে, এগুলো তোমরা পারো, ডেপথ বের করতে পারবে ইজিলি এগুলো। আচ্ছা যাই হোক, মানে মানে আস্তে আস্তে তোমরা এই ট্রি রিলেটেড অনেক মানে প্রবলেম আছে যেগুলো করে মজাও পাবা। আমি মজা পাইতাম পার্সোনালি এবং ভালো লাগতো। তার আগে হচ্ছে ট্রি এর ডিপলি যাওয়ার আগে ডেটা স্ট্রাকচার ভালো করে শিখা লাগবে। কিন্তু আমি নর্মালি বেসিক কিছু জিনিস দিলাম যে এই টাইপের জিনিসগুলো মাথায় রাখলে হয়তো সিএফ এর হচ্ছে মাঝে মধ্যে দেখবা সিডি তে গ্রাফ দেয় বা ট্রি রিলেটেড প্রবলেম দেয়, হয়তো তোমরা নিজেরা নিজেদের মতো কোনো আইডিয়া করে আরো প্রবলেম সলভ করতে পারবা। কিন্তু কি হচ্ছে এইটা যে সাবট্রি সাইজ, তারপর হচ্ছে ফ্ল্যাট করা যায়, এইগুলো হচ্ছে এক একটা কি যে কি আইডিয়া, এইটার উপর ভিত্তি করে হয়তো আরো ভালো কিছু ইয়ে আগে আসতো সিএফ এ রেগুলারই অনেক সুন্দর সুন্দর প্রবলেম আসতো। এখন কেন জানি কি হয়ে গেছে জি ভাই, ইয়ে এখন তো তোমার কেমন ইয়ে লজিক, অনেক কঠিন কঠিন লজিক দিয়ে প্রবলেম দেয় কিন্তু কোনো অ্যালগরিদম রিলেটেড না। কোর্সে লং কন্টেস্টে প্রায় ট্রি এর প্রবলেম থাকে, মজা লাগে ওগুলো করতে। ট্রি এর প্রবলেমগুলো যখন আরো মানে তোমরা দেখি তোমাদেরকে নিয়ে খুব শীঘ্রই সেগমেন্টরি শুরু করব তখন আর কি, বা তোমরা নিজেরাও দু একজন মিলে সেগমেন্টরি দেখা শুরু করে দাও পার্সোনালি, মানে যারা স্পার্স টেবিলের প্রবলেম বেশি একটা মানে অনেক কঠিন কঠিন দেখা যায়, পারি না। স্পার্স টেবিল যেটুকু আমরা কোড পারি ততটুকু দিয়ে প্রবলেম সলভ করতে পারি না। এখন তোমার মেইনলি স্পার্স টেবিল লাগেই হচ্ছে তোমার রেঞ্জের কুয়েরিগুলো করতে। সো ওইটার জন্য স্পার্স টেবিলটা লাগে, যেখানে হচ্ছে স্ট্যাটিকলি তুমি হচ্ছে ওয়ানে কিছু কুয়েরি করতে পারো, ঠিক আছে। আর যেটা হচ্ছে আরএমকিউ, মানে রেঞ্জ মিনিমাম কুয়েরি বা রেঞ্জ ম্যাক্সিমাম কুয়েরি বের করে, ঠিক আছে, ওইটার ক্ষেত্রে লাগে। এছাড়া তেমন একটা মানে লাইক তোমাকে একটা প্রবলেমকে ভাঙতে হবে, যে মনে করো প্রবলেমটা হার্ড কিছু বলতেছে, ওই প্রবলেমটাকে ভেঙে চুরে তুমি স্পার্স টেবিলে নিয়ে আসবা, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম না যে, কথা হচ্ছে প্রবলেমটা হয়তো তুমি যে প্রবলেমটা পড়তেছো প্রবলেম অন্য কোনো আইডিয়ায় সলভ হয়, ওই আইডিয়ার মধ্যে কোথাও হয়তো তোমাকে একটা রেঞ্জ কোয়েরি করতে হবে, মিনিমাম বের করতে হবে রেঞ্জে, সেই ক্ষেত্রে তোমাকে স্পার্স টেবিলটা লাগবে, ঠিক আছে। সো হার্ড বলতে ওই ক্ষেত্রেই হার্ড, কিন্তু বেসিক তুমি যদি মিনিমামটাই বের করতে না পারো রেঞ্জে, তাহলে তো আলটিমেটলি যেটাই বের করতে পারবে না, ঠিক আছে। যেমন লাস্ট হচ্ছে ওই যে কিছুদিন আগে একটা কন্টেস্ট ছিল না, আনরেটেড করে দিল, ওইটার মধ্যে কিন্তু হচ্ছে ওইটা প্রবলেম সবাই কিভাবে জানি সলভ করছে, আমরা যারা সেগমেন্টরি করছি আমরা রেঞ্জ কোয়েরি করছি, ঠিক আছে। স্যার ওইটা আমি পরে করছিলাম, ওইটা লাগে না, মানে নর্মালি করছিলাম। আচ্ছা, তো আমি মানে যেমন আমাদের মাথায় হচ্ছে প্রথমেই আসতে হচ্ছে এখানে তো একটা রেঞ্জ কোয়েরি চালানো যায়, রেঞ্জ কোয়েরি করলে এটা এইভাবে হয়ে যায়। তো এই জন্য আমরা ইয়ে করছি, অন্য কোনো লজিক মাথায় আসে নাই তাৎক্ষণিকভাবে। লজিক মাথা আসার প্রয়োজন আচ্ছা একটা জিনিস খেয়াল করছো, কারেন্ট আর আপকামিং কন্টেস্ট কতগুলা দেওয়া, জি ভাই, দেখো। অনেকদিন ধরে কোড ফোর্সেস কন্টেস্ট অনেক কম হইতেছে আর একসাথে কতগুলা দিয়ে দিছে এখন। আচ্ছা, এটা মেবি আনরেটেড ছিল, এই যে এটা মেবি সোয়াপস, এই প্রবলেমটা তো তোমরা সবাই বুঝছো। এখানে জাস্ট হচ্ছে সিম্পলি আমি পরে হচ্ছে সেগমেন্টরির বদলে স্পার্স টেবিল দিয়ে করছি, একই একই কোড, খালি সেখানে। আচ্ছা আমার নেটের প্রবলেম। হঠাৎ করে কিভাবে জানি লাস্ট কন্টেস্টের প্রবলেম গুলো হয় বেশি। এই যে এখানে জাস্ট হচ্ছে আমি একটা কুইরি করছি লেফট থেকে রাইট, ঠিক আছে, যেখানে হচ্ছে স্পার্স টেবিল ইউজ করা যায়। তো এটাই যে তোমাকে একটা প্রবলেম দিবে, সেই প্রবলেমটাকে ভেঙে চুরে তুমি কিভাবে তোমার নিজের আয়ত্ত করে ফেলবে, ঠিক আছে।
আ- আচ্ছা, তোমরা কি হচ্ছে এটার মানে স্পার্স টেবিলের আইডিয়াটা মানে বুঝছো, জানো? সাইনুল, জানো? এই প্রবলেমের হ্যাঁ। না ভাইয়া, আমি হইলো এইটার ফার্স্টে মানে এর মধ্যে রাইখা ম্যাপ দিয়ে করছি এই প্রবলেম। আচ্ছা, তো ওরা আমাদেরকে প্রথমেই বলতেছে যে হচ্ছে দুইটা অ্যারে দেওয়া থাকবে। একটা অ্যারেতে সব 1 টু 2n পর্যন্ত যতগুলা অড নাম্বার আছে, আরেকটার মধ্যে যতগুলা হচ্ছে ইভেন নাম্বার আছে দেওয়া থাকবে, তাই না? এখন আমাকে খালি বলতে হবে যে আহ, তোমার মানে অ্যারেটাকে লেক্সিওগ্রাফিক্যালি সর্ট করতে হইলে আমাকে মানে আমি যদি প্রথম অ্যারেটাকে সর্ট করতে চাই তাহলে আমাকে মিনিমাম কয়টা সোয়াপে করতে পারবো, এরকম না কিছু একটা প্রবলেম ছিল। সো আলটিমেটলি আমরা যেটা দেখা যায় যে লেক্সিওগ্রাফিক্যালি সর্ট করতে হলে এই ফার্স্টে এই জায়গায় যদি আমি কোন মানে অনেক ছোট একটা মানে এমন একটা ছোট একটা ভ্যালু আনতে পারি যার চেয়ে নিচেরটা বড়, এরকম না কিছু হলেই মনে হয় যে হয়ে যায়, তাই না? সোয়াপ। আমি খালি এই কাজটাই করছিলাম যে হচ্ছে ধরো তোমার প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি দেখছি যে এই ভ্যালুটা 1 কে এখানে আনতে কস্ট কত হয়, 3 কে এখানে আনতে কস্ট কত হয়, ঠিক আছে? সো আমি কস্ট গুলাকে এক একটা ইন্ডেক্সে সেভ রাখছি। সেভ রাখার পরে পরবর্তীতে দেখছি যে এইখানে যদি আমি 4 আনতে হয় তাহলে আমি এখান থেকে মানে 4 আনতে কস্ট কত, দেন এখান থেকে আনতে মিনিমামটা কত, দেন এইসব হিসাব করে শুরু করছি। এই যে প্রথমে হচ্ছে ডিস্টেন্স গুলা বের করছি, কত করে লাগে সোয়াপ, কয়টা করে সোয়াপ লাগে এটাকে প্রথম ইন্ডেক্সে আনতে, দেন ওইটার উপরে সেগমেন্ট ট্রি বা হচ্ছে ধরো তোমার এই স্পার্স টেবিল বিল্ড করছি। ওইটার মধ্যে রেঞ্জে দেন রেঞ্জের মধ্যে মিনিমাম কোয়েরি বের করে আমি খালি দেখছি যে হচ্ছে কোনটাতে আমার মিনিমাম আসে। আচ্ছা, যাই হোক, তো রাত হয়ে গেছে অনেক, তোমাদের কারো কোনো কিছু থাকলে বলো, দেখি কথাবার্তা বলি। শাহরুখ আমার কি কিছু? ভার্সিটির কন্টেস্ট কবে হবে? ভাই মানে এখন ওইভাবে কারোর রেসপন্স নাই, তো তাই বুঝতেছি না, দেখি আমি দু একদিন মানে যেহেতু মিড চলে আসছে মিডের পরেই হবে, বুঝছো? দেখি মিডটা দেই, তাহলে মিডের পরে জানি জানি। বুঝতে পারছি। মাঝে মধ্যে ভাইয়া মনে হয় সিএফ এর যখন আমরা সি পর্যন্ত যাইতে পারি না, তখন মনে হয় যে এত অ্যালগরিদম শিখে কি লাভ। যখন মনে হয় সিএসএ সি পর্যন্ত আমরা যাইতে পারি না লজিক মিলে।